আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডাক্তার বর গল্পের 4 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলো গল্প শুরু করা যাক। কটাক্ষে পরিপূর্ণ কথাটি শ্রবণ হতেই নিশাত পিছু ফিরে তাকালো। এক মাঝবয়সী মহিলা যিনি সম্পর্কে নিশাতের চাচি হন তিনিই কথাটি বলেছেন, যার মুখে এখন ব্যঙ্গাত্মক হাসি বিদ্যমান। রায়ানও পিছু ফিরে মহিলাটির দিকে এক ভ্রু উঁচু করে চাইল। মহিলাটির চাহনি দেখে মনে হচ্ছে কারোর সফলতা দেখলে যেমন হিংসা করে, তাকালে যেমন রিয়াকশন হয় ঠিক তেমন। নিশাত অস্বস্তি অনুভব করল। এমন প্রশ্নের কি উত্তর দেবে সে এখন? তাছাড়া পাশে রায়ান দাঁড়িয়ে আছে। এখন নিশাত হাসার চেষ্টা করে বলল, ওই আসলে সবই আপনাদের দোয়া চাচি। নিশাতের উত্তর পেয়ে মহিলাটি মুখ বাঁকিয়ে কটাক্ষ করে বলে উঠল, সব আমাদের দোয়া নাকি কোনো কাণ্ড ঘটিয়েছিস বলতো? কিছুদিন আগে শহরে পরীক্ষা দিতে গেলি, আর এর মাঝেই তোর বিয়ে হয়ে গেল। আবার এতদিন পরে এলি যে স্বামী বুঝি মেনে নেয়নি? নিশাতের আঁখি যুগল ঝাপসা হয়ে এলো। গায়ের রংটা সামান্য শ্যামলা বলে এভাবে বলবে? আর যদি সে কালো হতো তাহলে আর কি কি শুনতে হতো কে জানে। নিজেকে আটকালো নিশাত। আঁখি দুটোকে ঝাপসা হতে দিল না। চাচির কথার প্রতি উত্তরে কিছু বলবে তার পূর্বে রায়ান গম্ভীর স্বরে মহিলাটিকে উদ্দেশ্য করে বলল, আপনার ভাষ্য মতে নিশাত অসুন্দর, তাই কাণ্ড ঘটানোর হলে সুন্দর মেয়ের সাথে ঘটাতাম। তার সাথে কেন ঘটাবো? আর তার পাশে দাঁড়ানো সুন্দর পোলাটাকে দেখতে পেলেন, অথচ সেই পোলাকে দেখে বুঝতে পারলেন না যে সে বিয়েটা মেনে নিয়েছে বিধায় এখানে তার পাশে দাঁড়িয়ে আছে? নাকি সেটা বোঝার মতো বুদ্ধি আপনার ঘটেনি? রায়ানের জলদ গম্ভীর স্বরের বিপরীতে মহিলাটি কোনো জবাব দিতে পারল না। মুখ ঘুরিয়ে মিনমিনিয়ে চলে গেল। মনে মনে মুখ ভেঙাতে ভুলল না। মহিলাটি চলে যেতেই নিশাদের পানে একবার তাকিয়ে পুনরায় সামনের দিকে ফিরে হাঁটতে শুরু করলো রায়ান। নিশাদ এতক্ষণ কনফিউজড হয়েছিল। তার হয়ে রায়ানের প্রত্যুত্তর করাতে ভালো লেগেছে, কিন্তু প্রথম কথা শুনে বুঝতো না এই লোকটা তাকে অপমানের হাত থেকে বাঁচালো নাকি নিজেও আর একটু বেশি অপমান করো কালো বলে। আর শেষে এটা কি বললো, মেনে নিয়েছে? মিথ্যুক কোথাকার। রায়ানকে সামনে এগিয়ে যেতে দেখে নিজেও জলদি রায়ানের পাশে হাঁটতে শুরু করো। জিজ্ঞেস করো, আপনি মিথ্যে বললেন কেন? রায়ান সামনের দিকে হাঁটতে হাঁটতে স্বাভাবিক স্বরে জানতে চাইল, কি মিথ্যে বললাম? ওই যে বললেন বিয়ে মেনে নিয়েছেন, ওটা? এসব না বলেও হতো, মিথ্যে বলার দরকার ছিল না। রায়ান পায়ের জোর বাড়িয়ে দিল। নিষাদকে ছাড়িয়ে যেতে যেতে তেরা স্বরে উচ্চারণ করল, আমার ইচ্ছে যা খুশি বলবো, মিথ্যে সত্যি আমি বুঝে নিব। এমন তেরা উত্তর দেওয়ার কি আছে? তেরা লোক একটা। নিজেও জোরে জোরে হাঁটা শুরু করলো নিষাদ। অর্থীদের ধরা উচিত। এই সিনিয়র ভাইয়া, একটু আস্তে হাঁটো না। এই নিয়ে বোধহয় 10 বার কথাটা বললো অর্থী। নির্ভার বিরক্ত হয়ে দাঁড়িয়ে পড়ো। এইভাবে ডাকতে শুনে মানুষ কি ভাববে? নির্ভাকে দাঁড়াতে দেখে অর্থী দৌড়ে এসে তার পাশে দাঁড়ালো। নির্ভার ভ্রুকুটি করে জানতে চাইল, এভাবে ডাকছো কেন? অর্থী বাচ্চাদের মতো মুখ বানিয়ে বলল, আরে আপনি আগে আগে চলে যাচ্ছেন কেন? একা একা হাঁটা যায় নাকি? একা একা হাঁটতে কষ্ট হলে নিজের ভাই আর ভাবির সাথে আসতে, আমার পিছু পিছু আসছো কেন? নির্ভারের রাগী স্বর শুনে মুখটাকে আরো ইনোসেন্ট বানিয়ে বলল, আরে রেগে যাচ্ছেন কেন? আমি না আপনাদের আত্মীয়? আর আত্মীয়ের সাথে এমন কেউ করে বুঝি? অর্থের কথায় বিরক্তিকর একটা শ্বাস ফেলে নিজেকে দমালো নির্ভার। সামনে ফিরে অর্থের পাশাপাশি হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করল, তুমি যে রায়ান ভাইয়ের বোন, বলনি কেন? অর্থে অবাক হওয়ার ভান করে বলল, আপনি বুঝি আমার সাথে অনেক বেশি সময় কাটান যে নিজের সম্পর্কে সব জানতে পারবো আপনাকে? তাছাড়া আমি কি জানতাম নাকি যে আপনি ভাইয়াকে চেনেন, আর ভাবির সাথে তার বিয়ে হবে আর আপনি তার ভাই হবেন? অর্থীকে এত বড় উত্তর করতে দেখে একপাশে হেষ্ট আর নির্ভার পুনরায় বলল, রায়ান ভাইকে তেমন চিনতাম না, শুধু শুনেছিলাম ভালো একজন ডক্টর সে। তবে তোমার চাচা মানে নিশুর শ্বশুর মশাইকে চিনতাম, মামার বাড়িতে একবার পরিচয় হয়েছিল। অর্থী উৎসুক হয়ে জানতে চাইল, আচ্ছা আপনি কি জানেন বড় আব্বুর সাথে আঙ্কেল মানে ভাবির বাবার সাথে কিসের সম্পর্ক? আমাদের বলেছে আঙ্কেল নাকি তার বন্ধু, অথচ আঙ্কেল কখনো আমাদের বাড়িতে যায়নি, তাই জিজ্ঞেস করলাম। বন্ধু যখন বলেছে তখন বন্ধুই হবে হয়তো, আমি জানি না। উত্তর পেয়ে আর কিছু জিজ্ঞেস করলো না অর্থী। দুজনে চুপচাপ হাঁটতে লাগলো। নির্ভার আর চোখে একবার অর্থের দিকে তাকিয়ে বলে উঠল, শোনো, এটা গ্রাম, তাই যতক্ষণ এখানে আছো ভার্সিটির মতো আমার পিছু ঘুরবে না। তাছাড়া তোমার ভাইয়াও সাথে আছে, বুঝেছ? কথাটা শুনতে পেয়ে মুখ বাঁকালো অর্থী। সে কি অবুঝ নাকি? তবে সুযোগ পেয়ে মজা করে বলল, আচ্ছা
তা গ্রামে আপনার পিছু ঘুরে কি হবে? শুনেছি গ্রামে নাকি ছেলে মেয়েদের একসাথে দেখলে বিয়ে দিয়ে দেয়। আমার সাথেও তাই করবে নাকি? কথাটা বলেই দু হাতে মুখ চেপে ধরে এমন ভাব করলো যেন কথাটা ভেবে সে ভীষণ অবাক হয়েছে। নির্ভর বিরক্ত হলো। এই মেয়ে শুধরাবার নয়, কথা কখনো সিরিয়াসলি নেয় না। নিষাদের কাছাকাছি আসতে দেখেই পুনরায় হাঁটার মাত্রা বাড়িয়ে দেয় নির্ভর। একা একা বিড় বিড় করে বলে উঠল, পাগল কোথাকার। কথাটা ঠিক শুনতে পেল অর্থে, তবে ভাইয়া আর ভাবিকে কাছাকাছি দেখে আর কিছু বলল না। নিষাদকে কাছে পেয়ে তার হাত দুটো পাকড়াও করে সারাটা বিকেল গড়িয়ে সন্ধ্যা অবধি সময় কাটালো চার প্রাণী। নিষাদ গ্রামের সব অর্থীকে দেখালো। অর্থে নিজের ফোন বের করে তাতে গ্রাম সহ নিজের ভাই আর ভাবির কিছু সুন্দর মুহূর্ত স্মৃতি হিসেবে রেখে দিল। নিষাদরা বাড়ি ফিরেছে অনেকক্ষণ হয়েছে। সন্ধ্যায় সবার জন্য চা করে সবাইকে এক এক কাপ দিয়ে নিজের বাবার জন্য এক কাপ নিয়ে বাবার রুমে প্রবেশ করল। নোমান সাহেব বিছানায় আতশোয়া হয়ে শুয়ে আছে, হাতে একটা বই হয়তো পড়ছে। নিষাদকে দেখেই বইটা রেখে দিলেন তিনি। নিষাদ বাবাকে একটা চায়ের কাপ ধরিয়ে দিয়ে পাশে বসল। বাবা মেয়ে আবারও গল্পে মত্ত হলো। কথা বলার মাঝে নিষাদ হঠাৎ জিজ্ঞেস করল, আচ্ছা আব্বু, তুমি ঘটা করে এমন বড়লোক বাড়ির সুন্দর ছেলের সাথে আমার বিয়ে কেন দিলে? তুমি জানো না তোমার মেয়ে কালো? মেয়ের প্রশ্ন শুনতেই নোমান সাহেব মুখ কালো করে বলল, কেন, তোমাকে কি শ্বশুর বাড়ির লোকজন মেনে নেয়নি? তারা তোমাকে কিছু বলেছে গায়ের রং নিয়ে? বাবা যে চিন্তিত হয়ে পড়ছে তা ভালোই বুঝল নিষাদ। বাবার চিন্তা সরাতে হেসে দিয়ে বলল, না আব্বু, তারা কেউ কিছু বলেনি। আমার নিজেরই মনে হলো তাই জিজ্ঞেস করলাম। তবে সবকিছুতেই সামঞ্জস্যতা বজায় রেখে চলা ভালো নয় কি? তাদের আর আমাদের মাঝে তো আকাশ পাতাল তফাৎ। নোমান বাবুর মেয়ের হাসি দেখেও চিন্তা দূর হলো না। পুনরায় উদ্গ্রীব হয়ে প্রশ্ন করো, তোকে কেউ কিছু বলেনি তো আম্মু? জামাইজি কি তোকে মেনে নিয়েছে? সত্যি বলতো। এই মানুষটা তাকে নিয়ে কত চিন্তা করে। সব বাবারই এমন হয় বুঝি, নাকি শুধু তার বাবাই এমন? এমন প্রশ্ন করে যে ঠিক করেনি তা ভালোই বুঝতে সক্ষম হলো নিষাদ। বাবাকে থামাতে বলল, আরে বাবা, কেউ কিছু বলেনি বললাম তো। আর তোমার জামাইও আমাকে মেনে নিয়েছে। আমি তো শুধু জানতে চাইলাম হঠাৎ করেই কেন বিয়েটা দিলে। না বলতে চাইলে থাক। মেয়ের উত্তরে একটু শান্ত হলো নোমান বাবু। চাটা এক চুমুকে শেষ করে কাপটা মেয়ের হাতে ধরিয়ে দিয়ে বলল, তোর স্বপ্ন পূরণ করার জন্য যে আমার কাছে আর কোনো উপায় ছিল না আম্মু। বাবা হয়ে মেয়ের চোখে জল কিভাবে সহ্য করতাম বল? তোর বাবা তো অক্ষম, তাই সুযোগ পেতেই আর হাতছাড়া করতে চায়নি। তোর সুখটাই তো আমার কাছে আগে মা। বাবার মুখে ইমোশনাল কথা শুনে চোখ টলমল করে উঠল। উঠে দাঁড়িয়ে হালকা রাগ দেখিয়ে বাবার উদ্দেশ্যে ধমকে উঠল, তোমার সাহস কি করে হলো নিজেকে অক্ষম বলার? খবরদার, যদি আর একবার এমন কিছু বলেছ তো আমার স্বপ্নের থেকে তুমি অনেক বেশি বড় আমার কাছে। আব্বু, আমি স্বপ্ন পূরণের জন্য নয়, তোমার কথা রাখতে বিয়ে করেছি। তুমি আমাকে কতটুকু দিয়েছ আমি তাতেই ভীষণ খুশি। মেয়েকে রাগ করতে দেখে মুচকি হাসলেন নোমান বাবু। যে যতবার নিজেকে অক্ষম বলে দাবি করে ততবার মেয়েটা এমন রাগ দেখায়। মেয়েকে শান্ত করতে বলে উঠল, কিন্তু আমি চাই তুমি তোমার স্বপ্ন পূরণ করো। বিয়ে হয়েছে বলে থেমে থেকো না। একদিন বড় ডাক্তার হয়ে আমার সামনে দাঁড়িয়েও যাতে আমি গর্ব করে সবার কাছে বলতে পারি আমার মেয়ে ডাক্তার। কি পারবে না এটা করতে? পারবো, তবে একটা শর্তে। কখনো নিজেকে অক্ষম ভাববে না। তুমি আমার বেস্ট বাবা, বুঝেছ? মেয়ের কথায় মুখের হাসি চওড়া হলো নোমান সাহেবের। মাথা ঝাঁকিয়ে বলে উঠল, বুঝেছি। আর তুমিও শুনে রাখো, আমার মেয়ে আমার কাছে বেস্ট। রংটা একটু শ্যামলা, কিন্তু এটাই তাকে আরো সৌন্দর্যে ভরিয়ে তুলেছে। নিজেকে আর কখনো কালো বলে দাবি করবে না। বাবার কথায় নিজেও হাসল নিষাদ। রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, তুমি থাকো, আমি আম্মুকে গিয়ে সাহায্য করি একটু। মেয়ের যাওয়ার পানি নির্নিমেষ তাকিয়ে রইল নোমান বাবু। তার তোতা পাখির মতো মেয়েটা ভালো থাকতেই হয়। আরহান সাহেবের প্রতি ভরসা আছে, তবুও কেন জানি ভয় হয়। এত বড় ঘরে মেয়ে বিয়ে দিয়ে ঠিক করেছে তো তিনি। নিজেকে আর আজকাল ব্যর্থ মনে হয়। তার পা দুটো ভালো থাকলে হয়তো আজ মেয়ের স্বপ্ন পূরণের জন্য অন্যের উপর নির্ভর করতে হতো না। হয়তো এটাই আল্লাহ চেয়েছিলেন, তাই ঘটেছে। নিষাদ রান্নাঘরে আসতেই দেখলো তার মা রান্না করছে। নিষাদ চায়ের কাপটা রেখে দিয়ে মায়ের পাশে বসলো। বাড়িতে গ্যাসের চুলা থাকলেও তার মা মাটির চুলায় রান্না করছে। এর কারণও আছে, মাটির চুলার আগুনে রান্না করে তরকারির স্বাদ আরও বেশি হয়। মাকে ডেকে বলে উঠল নিষাদ, কি কি রান্না করছো আম্মু? আমি সাহায্য করি। পূর্ণা বেগম তরকারি নাড়াচাড়া করতে করতে মেয়ের দিকে না তাকিয়ে উত্তর দিল, কেন, শ্বশুরবাড়ির লোককে দেখাতে চাইছিস যে তুই তোর মাকে অনেক কাজ করে খাস? নিষাদের প্রফুল্লতার ভরা মুখটা ছোট হয়ে এলো। এটা কেমন কথা? সে কেন এসব কাউকে দেখাতে যাবে? সে কি কখনো কোনো কাজ করেনি? তার মা তার সাথে এমন করে কেন তা সে আজও বুঝতে ব্যর্থ। নিজের মেয়েকে কোনো মা বুঝি এমন করে বলতে পারে? সর্বদা তাকে কটাক্ষ করে কথা বলে কেন?
শুধু সে মেয়ে বলে? নিষাদ কোনো জবাব দিল না, আর না তো মায়ের পাশ থেকে উঠল। বসে বসে টুকটাক কাজ করে দিল। মেয়ের কাজে পূর্ণা বেগম বিরক্ত কিনা বোঝা গেল না, তবে নরম সুরে মেয়ের উদ্দেশ্যে বলে উঠল, তুই যা, ওদের দিয়ে সাথে সময় কাটা, আমি সামলে নেব। আর সকালের রান্নাটা তুই করিস। আমাদের ক্ষেতের ডাটার চচ্চড়ি, ওটা তোর হাতেই সুন্দর লাগে। নিশাতের মনটা পুনরায় আনন্দে ভরে উঠল। কতক্ষণ আগে এই কথা শুরুতে বললেই তো হয়ে যেত, তাহলে আর তার মনটা খারাপ হতো না। এমনটা তার মা সবসময়ই করে। তাই তো নিশাদের মনে সর্বদা এই প্রশ্নের উদয় হয়, কেন তার মা তার সাথে এমন করে? তার দোষটা ঠিক কোথায়? রাত এখন প্রায় 11টা। গ্রামে রাত 11টা মানে প্রায় মধ্যরাত। রাতে খাওয়া শেষে এতক্ষণ সবাই আড্ডা দিলেও এখন সবাই ঘুমোতে গেছে। নিশাদ রুমে এসে পড়েছে মহা বিপদে। তার রুমে কোনো সোফা নেই, এখন সে কি করে ঘুমাবে? আর তাদের বাড়িতে মাত্র 4টি রুম, যার একটা বাবা মায়ের, একটা তার, আর অন্যটায় গেস্ট আসতে থাকে, যেখানে অর্থিকে থাকতে দিয়েছে। আর একটি রুম কিছু আসবাবপত্র সহ ফাঁকাই পড়ে থাকে। নির্ভার বলেছে সে ওখানে ফ্লোরিং করে শুয়ে পড়বে, কিন্তু তার এখন কি হবে? অর্থি আপুর রুমে থাকতে গেলেও বা কি ভাবে সে? আর যদি মা বাবা দেখে ফেলে তো? নিশাদ মাথা উঁচিয়ে তাকাতেই দেখলো রায়ান বসে আছে বিছানায়। তার কোনো ভাবান্তরই নেই, বসে বসে ফোন টিপছে। নিশাদ চিন্তায় পড়লো, লোকটা আসার পর থেকে তার মা বাবার সাথে বেশি কথা না বলেও যতটুকু বলেছে তার নম্র শান্ত সুরে। তার পরিবারের সামনে বুঝতেই দেয়নি সে বিয়েটা বা তাকে মানে না। নিশাদ তো এসব শিখিয়ে দেয়নি, তাই তো সে রায়ানের প্রতি কৃতজ্ঞ। কিন্তু তার মানে তো এই নয় যে মানুষটা তার পাশে ঘুমোতে রাজি হবে। নিজের ভাবনা চিন্তা বাদ রেখে সিদ্ধান্ত নিল অর্থী আপুর কাছেই ঘুমাবে। যা ভাবে ভাবুক, পরে না হয় বুঝিয়ে বলবে। ভাবনা অনুযায়ী রুম থেকে বের হতে গেলে রায়ানের কণ্ঠ শুনে থেমে গেল। কোথায় যাচ্ছ? নিশাদ পিছু ফিরে তাকিয়ে দেখলো রায়ান এখনো ফোনের দিকে তাকিয়ে আছে। তাহলে তাকে পিছু ডাকলো কেন? শান্ত স্বরে উত্তর করলো, অর্থী আপুর রুমে যাচ্ছি, ওখানেই ঘুমাবো। এই রুমে ঘুমিয়ে পড়ো নিজের বিছানায়। রায়ানের কথা শুনে ভারী অবাক হলো নিশাদ। সে বিছানায় ঘুমালে লোকটা কোথায় ঘুমাবে? অবাকতার রেশ ধরেই বলল, আমি বিছানায় ঘুমালে আপনি কোথায় ঘুমাবেন? দেখছেন আমার রুমে কোনো সোফা নেই? রায়ান ফোন থেকে চোখ সরিয়ে নিশাদের পানি নিবিষ্ট করে গম্ভীর স্বরে আওড়ালো, ঘুমোতে বলেছি, চুপচাপ ঘুমাও। নিশাদের হঠাৎ কিছু মনে পড়তেই বলল, আচ্ছা আপনি বিছানায় ঘুমান, আমি নিচে শুয়ে পড়ছি। রায়ান এবার ধমকে উঠল, স্টুপিড, কথা কানে যায় না? বিছানায় ঘুমাতে বলেছি আমি। এমন করে বলায় নিশাতের একটু খারাপ লাগলো। মানুষটার অসুবিধার কথা ভেবেই তো তার চিন্তা হচ্ছিল। নিশাত দমে গিয়ে বিছানার একপাশে শুয়ে পড়ল। নিশাতকে শুয়ে পড়তে দেখে নিরেট কণ্ঠে জিজ্ঞেস করলো রায়ান, তোমার কাছে কোলবালিশ নেই? না, আমার কোলবালিশের প্রয়োজন হয় না, আব্বুদের রুমে আছে। আপনার দরকার, আমি এনে দিচ্ছি। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই আমাদের রাতুল অলওয়েজ অন ফায়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।